সালটা ১৯৯৬। মোবাইলের যুগ তখনও আসেনি। আপার বিয়ে হয়েছে মাসখানেক হলো। মায়ের জোড়াজুড়িতে আপাকে দেখতে এলাম। পদ্মার চর ঘেঁষে বাড়ি। আমাদের বাড়ির আশেপাশে নদী নেই, তাই হয়তো প্রথম দেখাতেই জায়গাটা প্রেমে পড়ে গেলাম। শরতের কাশফুল, বালুর চিকচিক আর জেলে নৌকা, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। বারান্দায় বসে রাফি মুগ্ধ হয়ে নদীর দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা নেমে আসছে। রাত তখন কটা হবে জানি না, সম্ভবত ২টা বা ৩টা। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। জানালা দিয়ে তাকালাম। কি অদ্ভুত সুন্দর উথাল পাথাল জ্যোৎস্না। মনে হলো নদীটা রূপা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। জানালা দিয়ে দেখে মন ভরছিল না, একটা ঘোর কাজ করছিল মাথায়। রাফি বিছানা ছেড়ে দরজা খুলে সাবধানে বের হয়। পায়ের নিচে বালুর শব্দ, বাতাসের শোঁ শোঁ আওয়াজ, পানির ছলাৎ ছলাৎ শব্দ। আমি খুব সাহসী নই, কিন্তু সেই রাতে কেন জানি ভয়টা কাজ করছিল না। সম্মোহিতের মতো হাঁটতে হাঁটতে পানির একদম কাছে চলে গেলাম। পায়ের পাতা ভিজিয়ে হাঁটছিলাম। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর মনে হলো এবার ফেরা যাক। রাফি উল্টো ঘুরে বাড়ির দিকে হাঁটা শুরু করে। হঠাৎ পেছনে একটি শব্দ পায়। পানির ঝাপটা আর বাচ্চাদের খিলখিল হাসির শব্দ, কিন্তু শব্দটা একটু দূর থেকে ভেসে আসা ইকোর মতো। রাফি মনে মনে, এত রাতে কে? সে পেছনে ঘুরে তাকায়। সাদা স্যান্ডো গেনিসি আর হাফ প্যান্ট পরা ৪-৫ বছরের দুটি বাচ্চা হাঁটু পানিতে একে অপরের গায়ে পানি ছিটাচ্ছে। আবছা আলোয় দেখলাম দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আমার মনে হলো পাশের বাড়ির কারো বাচ্চা। এত রাতে নদীতে ডুবে মরবে নাকি? ধমক দিয়ে বাড়ি পাঠানো দরকার। রাফি তাদের দিকে এগিয়ে যায়। রাফি উচ্চ স্বরে, এই তোমরা কারা? এত রাতে পানিতে কি করছো? ওঠো বলছি। বাচ্চা দুটো খেলা থামিয়ে দেয়। তারা ধীরে ধীরে রাফির দিকে মাথা ঘোরায়। ওরা তাকাতেই আমি থমকে গেলাম। ওদের তাকানোর ভঙ্গিটা স্বাভাবিক ছিল না। মনে হলো আমার উপস্থিতি ওদের ভীষণ বিরক্ত করেছে। রাফি তবুও সাহস করে আরো ৪-৫ পা এগোয়। রাফি, কথা কানে যাচ্ছে না? উঠে এসো বলছি। হঠাৎ দৃশ্য পরিবর্তন। বাচ্চা দুটির মুখ বিকৃত হয়ে যায়। কুকুরের মতো হিংস্র গোঙানি বা গর্জন। পানির শব্দ থেমে গিয়ে এক ভুতুড়ে নিস্তব্ধতা। আর এক পা এগোলেই যেন ওরা আমাকে ছিঁড়ে ফেলবে। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম ওদের চকচকে দাঁতের ফাঁক দিয়ে লালা ঝরছে। মানুষের বাচ্চা নয়, যেন দুটো ক্ষুধার্ত হিংস্র প্রাণী শিকারের জন্য প্রস্তুত হচ্ছে। রাফি ভয়ে জমে যায়। তার নিঃশ্বাস ভারী হতে থাকে। রাফি বিড়বিড় করে, লা ইলাহা ইল্লাল্লাহ। রাফি উল্টো ঘুরে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাঁপাতে থাকে। শরীরে এক ফোঁটা শক্তি ছিল না, তবুও জান প্রাণ দিয়ে দৌড়ে রুমে ঢুকলাম। বাকি রাত আর চোখের পাতা এক করতে পারিনি। জানালা দিয়ে উকি দেওয়ার সাহসও হয়নি। সকালবেলা রাফি ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বারান্দায় আপা দাঁড়িয়ে। রাফি, আপা একটা কথা, এই চরে কি ভূত প্রেত বা খারাপ কিছু আছে? কেন রে? ও, তুই তো জানিস না। দিন ১৫ আগে পাশের বাড়ির ২ ভাই বোন দুপুরে একা গোসল করতে নেমে ডুবে মারা গেছে। তারপর থেকে অনেকেই নাকি রাতে কি সব দেখে। সপ্তাহখানেক আগে তো ভয় পেয়ে একজন মারাই গেল। কিন্তু তুই হঠাৎ কথা কেন বলছিস? রাতে কিছু দেখেছিস? রাফির মুখে চিন্তার ছাপ, কিন্তু সে হাসার চেষ্টা করে। আরে না, কি যে বলিস, এমনি জানতে চাইলাম। আপাকে সত্যিটা বলিনি, বললে হয়তো ও ভয় পেত। এরপর অনেকবার ওই বাড়িতে গিয়েছি, কিন্তু রাতের নদীর ওই সৌন্দর্য শুধু জানালা দিয়েই দেখেছি। ভুলেও আর কাছে যাওয়ার সাহস করিনি। পরশু। ছায়ারা সবসময়ই আমার সঙ্গী। আমি প্যারানরমালে বিশ্বাসী, আর বিশ্বাস করি বলেই হয়তো অদৃশ্য জগৎটা বারবার আমার দরজায় কড়া নাড়ে। আমার জন্ম উত্তরাখণ্ডের দুন উপত্যকায়। কুয়াশা ঘেরা পাহাড়, প্রাচীন সব মন্দির, আর তার আড়ালে চলতে থাকা অদ্ভুত সব আচার অনুষ্ঠান। প্যারানরমাল জগতের প্রতি আমার আকর্ষণটা বোধহয় ওখান থেকেই রক্তে মিশে গিয়েছিল ছোটবেলায়।
উপত্যকা ছেড়ে যখন শহরের যান্ত্রিক জীবনে পা রাখলাম, ভেবেছিলাম সেই সব গা ছমছমে অনুভূতি পেছনে ফেলে এসেছি। কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাবে? কয়েক বছর আগের কথা। চাকরির সুবাদে আমার পোস্টিং হলো গুজরাটের এক প্রত্যন্ত গ্রামে। জনমানবহীন রুক্ষ প্রান্তর। আমাকে থাকতে দেওয়া হলো এক বিশাল 3 BHK ফ্ল্যাটে। ওই বিশাল শূন্য ফ্ল্যাটটায় আমি ছিলাম একদম একা। আর সেই একাকিত্বই যেন আমার সুপ্ত নেশাটাকে আবার জাগিয়ে তুলল। অফিসের পর অঢেল সময় আমি ডুব দিলাম প্যারানরমাল বই আর ইন্টারনেটের নিষিদ্ধ সব সাইটে। কখন যে কৌতূহলটা আসক্তিতে বদলে গেল বুঝতেই পারিনি। আমি খাওয়া দাওয়া ভুলে যেতাম, চোখের নিচে কালশিটে পড়ে গেল, ওজন কমতে শুরু করলো দ্রুত। আমি আর একা ছিলাম না ওই ফ্ল্যাটে। আমি টের পেতাম আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে ঘরের কোণে চোখের আড়ালে ছায়ার নড়াচড়া। একটা ভারী উপস্থিতি সব সময় আমাকে নজরে রাখত। আমি নিজেকে বোঝাতাম এসব মনের ভুল। একদিন মাঝরাত আমি আধো ঘুমে বিছানায় শুয়ে আছি। হঠাৎ সেই পরিচিত দম বন্ধ করা অনুভূতি। মনে হলো সে এসেছে। আমি বালিশের নিচ থেকে ফোনটা বের করে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর অ্যাপটা অন করতে গেলাম, কিন্তু স্ক্রিনে তাকানোর আগেই ধড়াস। ঘরের অপর প্রান্তের তাক থেকে এক গাদা বই শো শব্দে মেঝেতে আছড়ে পড়ল। কোনো ভূমিকম্প নয়, জানলা দিয়ে আসা বাতাসও নয়। মনে হলো কেউ রাগে বইগুলো ছুঁড়ে মারল। ভয়ে আমার সর্বাঙ্গ অবশ হয়ে গেল, নড়ার শক্তিটুকুও ছিল না। সেই রাতে আর দু চোখের পাতা এক করতে পারিনি। পরদিন থেকেই আমি ওইজা বোর্ড, প্রেত চর্চা সব বন্ধ করে দিলাম। শুরু করলাম ঈশ্বর আরাধনা। ধীরে ধীরে সেই অশুভ ছায়া সরে গেল। এরপর বদলি হলাম হরিয়ানার পানিপথে। ভাবলাম যাক, বেঁচে গেছি, জীবন আবার স্বাভাবিক। কিন্তু অভিশাপ কি এত সহজে পিছু ছাড়ে? এক বন্ধুর সাথে আড্ডায় আবার উঠল সেই পুরনো প্রসঙ্গ। কৌতূহল মানুষের বিনাশের কারণ, কথাটা হাড়ে মজ্জায় টের পেলাম। আবার শুরু হলো সেই চর্চা, আর তার সাথে ফিরে এলো সেই দম বন্ধ করা পরিবেশ। সেই পুরনো অন্ধকার আবার আমাকে গ্রাস করতে শুরু করলো। কিন্তু এবারের অভিজ্ঞতাটা ছিল হাড় হিম করা, যা আগের সব ভয়কে ছাপিয়ে গেল। গভীর রাত, আমি ঘুমাচ্ছি। হঠাৎ মনে হলো অন্ধকার ফুঁড়ে কিছু একটা আমার বিছানার দিকে এগিয়ে আসছে। ঘুমের ঘোরেই টের পেলাম কারোর উপস্থিতির শীতল স্পর্শ। তারপর কানের একদম কাছে এক নারীর কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল, পরশু। আমি ধরফর করে উঠে বসলাম। ঘরের সব দরজা জানলা বন্ধ, কোথাও কেউ নেই। তবে কি স্বপ্ন? নিজেকে সান্ত্বনা দিলাম, হ্যাঁ, দুঃস্বপ্নই হবে। কিন্তু সেই কণ্ঠস্বরটা এতটাই বাস্তব ছিল যে কানে তখনও বাজছিল। দুদিন কাটলো ভয়ে ভয়ে। তারপর এলো সেই পরশু। আমি বাইক নিয়ে বেরিয়েছিলাম। রাস্তা ফাঁকা ছিল, তবুও হঠাৎ করেই ঘটে গেল সেই ভয়াবহ দুর্ঘটনা। আমার হাত পা দুমড়ে মুচড়ে গেল, শরীর ভেসে গেল রক্তে। মাথায় হেলমেটটা ছিল বলে কোনো মতে প্রাণে বাঁচলাম, নইলে ওই নারী কণ্ঠের ভবিষ্যৎবাণী হতো আমার জীবনের শেষ অধ্যায়। আজ আমি অনেক দূরে, নতুন এক জায়গায় বদলি হয়ে এসেছি। এই নতুন দেওয়ালগুলো জানে না আমার অতীত। কিন্তু এই মুহূর্তে যখন আমি এই লেখাটা লিখছি, আমার হাত কাঁপছে।